কিন্তু রাষ্ট্র তো একটা আনুষ্ঠানিক ফোরাম। নির্বাচনটা কেমন হবে এটা সবারই এক্সপেকটেশন ছিল। একজন নারী কখনোই তার দলের প্রধান হতে পারবেন না। ছাত্র ফেডারেশন ক্যাম্পাস থেকে অলমোস্ট নাই। বাংলাদেশকে কি র্যাডিকালাইজেশন হতে দেখছেন? ওই নেতাকে বারবার বলার পরও সে কল দিচ্ছে ওই শিবির নেতাকে। আপনার কি মনে হয় সংসদ সদস্য হওয়াটা গুরুত্বপূর্ণ না? যে আমি কখনো নারী আকারে আন্দোলনে যাই নাই। সরকার কি সেই আইন নিজেই ভাঙলো? 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। তার 1.5 বছর আগে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। যে গণ অভ্যুত্থানের সময় একটি সামষ্টিক অভিপ্রায় আকাঙ্ক্ষার তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার আজকের বাস্তবতা কদ্দূর এবং নির্বাচন পরবর্তী সময়ে সেই আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন কোন পথে হবে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য আমাদের আজকের পডকাস্ট কথা চলুকে আমন্ত্রণ জানিয়েছি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ উমামা ফাতেমাকে। উমামা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কথা চলুকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই প্রোগ্রামটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরু করতে চাই একটু ইতিহাস থেকে। আপনি জুলাই গণঅভ্যুত্থানের সময় খুবই সক্রিয় ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন, কিন্তু আমরা দেখলাম আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও সরে গেলেন, এমনকি এনসিপিতেও জয়েন করলেন না, যেটি মূলত পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় অংশ নিয়ে এনসিপি হলো। এবং এই মুহূর্তে আপনি আগে ছাত্র ফেডারেশন করতেন, এই মুহূর্তে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে আপনি কার্যত যুক্ত নেই। এটা কি নিজের সিদ্ধান্ত নিয়ে করেছেন? মানে কেন এই বিরতিটা? কেন বিরতি বলতে ধরেন 5 আগস্টের যে অভ্যুত্থানটা হয়েছিল, হয়তো অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ আমাদেরকে চিনে বা আমাকে চিনে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি তো তারও বহু বছর আগ থেকে আমি কিন্তু ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমের সাথে কিন্তু আমরা যুক্ত ছিলাম। তো এর আগে সম্ভবত আমার প্রায় 8 বছরের একটা জার্নি আছে ছাত্র রাজনীতি বা অ্যাক্টিভিজম এই হিস্ট্রিটার সাথে। কিন্তু এই অভ্যুত্থানের পূর্বে এই 6-7 বছরে আমাদের পুরো শ্রমটা কিন্তু শেখ হাসিনার পতন এবং শেখ হাসিনার এগেনস্টে ফাইট করতে করতেই আমাদের পুরো এনার্জিটা কিন্তু বলতে গেলে আমাদের দিতে হয়। এখন 5 আগস্টের পরে যেহেতু এটা একটা এক্সটেনশন ছিল, যেহেতু নতুন করে বাংলাদেশটাকে আমাদের বিনির্মাণ করতে হচ্ছে এবং আমাদের সবারই তো একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশটা এমন হবে বা বাংলাদেশে একটা সকল মত পথের মানুষ আসলে আমরা একসাথে মিলে চলতে পারবো। এই জায়গাটা এস্টাবলিশ করার জন্য তো আমাদের কিছু না কিছু ফাইট আসলে এই পুরো পরিসরটার মধ্যে করতে হয়েছিল। সো কখনো বহু মানুষের সাথে মিলে ফাইট করেছি, কখনো আবার একা ফাইট করতে হয়েছে। সো মানে আমার মনে হচ্ছে এই কন্টিনিউয়েশনটা, মানুষ হয়তো আমাদেরকে চিনেছে 1.5-2 বছর হচ্ছে, কিন্তু আমরা তো একটা দীর্ঘ সময় ধরে ফাইটের মধ্যে আছি। সো লাইফের তো অবভিয়াসলি বিভিন্ন পর্ব আসলে ক্ষয় হয়েছে। আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হচ্ছি, এরপর যখন আমি ডাকসু নির্বাচন করছি, এই পুরোটা সময়ের মধ্যে আমার আসলে প্রচণ্ড রকমের একটা একলা চলো নীতিতেই আসলে যেতে হয়েছে। তো পরবর্তীতে আমি কিছুটা রিভিজিট করি যে আচ্ছা ঠিক আছে, কী করা যায় লাইফের বা ভবিষ্যৎ রাজনীতির মধ্যে আমার ভূমিকাটা আসলে কী হতে পারে। সো যেহেতু আমার আসলে জাতীয় সংসদ নির্বাচন করার কোনো আকাঙ্ক্ষা ওই অর্থে ছিল না, এবং সবাই যেহেতু এক অর্থে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে পার্টিসিপেট করছে, এবং আমি শুরু থেকেই খুবই ফার্ম ছিলাম আমার ডিসিশনে যে আমি আসলে জাতীয় সংসদ নির্বাচন করতে চাই না, তবে এই পুরো পর্বটার মধ্যে আমার যে ভূমিকাটা রাখা সম্ভব এই পরিবর্তনের কাফেলায় আমার যতটুকু এখানে সঙ্গী হওয়া পসিবল, আমি সবটুকু দিয়েই আমি নিজেকে উজাড় করে দিয়ে এই চেষ্টাটা করব। যেহেতু এই মুহূর্তে আবার একটা গতানুগতিক ধারার মধ্যে পুরো পদ্ধতিটা ঢুকে যাচ্ছে, সো অবভিয়াসলি আমারও আমার মতো করে কিন্তু ডিসিশনটা নিতে হয়েছে যে আচ্ছা আমি তাহলে এই মুহূর্তে নিজের জন্য কী চাই, এই মুহূর্তে আমি কোন জায়গায় থাকতে চাই। অবভিয়াসলি সব কিছু বিবেচনা করে আমি চিন্তা করেছি যে আমার আপাতত যে সময়টা সেটা আমি আমার একাডেমিক যে একটা বড় ধরনের গ্যাপ পড়ে গেছে একাডেমিক লাইফে, বিশেষ করে আমার গত 1.5 বছরে একটা বিশাল গ্যাপ ছিল। সো ওই গ্যাপটা রিকভার করা এবং আমার ডে টু ডে লাইফের রেগুলার হওয়া, এটার পিছনে আমার একটু সময় ব্যয় করতে হচ্ছে আর কি। সো এটাই মূল রিজন, নট এ বিগ ডিল, বাট যেটা মূল হয়েছে সবাই যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে আর আমার ইচ্ছা ছিল না, বেসিক্যালি আমার ইচ্ছা ছিল না। আর কেন জানি মানে আমার কাছে মনে হয় না যে এমন কোনো বড় পরিবর্তন হয়ে যায় না যে এখানে সংসদ নির্বাচন নিয়ে মুখে পড়তে হবে। আপনার অনীহা কেন সংসদ নির্বাচন নিয়ে? মানে
আপনার কি মনে হয় সংসদ সদস্য হওয়াটা গুরুত্বপূর্ণ না, কিংবা যারা সংসদ অবশ্যই। সদস্য হতে চাইছে তাদের তো এক ধরনের এই যে সমাজকে পরিবর্তন করার কিংবা আইন প্রণেতা হয়ে সমাজে প্রভাব অবভিয়াসলি রাখা। সংসদ সদস্য হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। তার তবে আমার ২ টা প্রতিবন্ধকতা এখানে ছিল। ১ম প্রতিবন্ধকতা হচ্ছে আমার বয়স কাগজে কলমে ২৫ হয় নাই। এটা হচ্ছে বাস্তবতা। আর এইটা আবার ইঞ্জিনিয়ারিং করে ওইটাকে ২৫ হুম। করতেও আবার বহুত ঝামেলার মধ্যে দিয়ে যাইতে হইতো। তো এখন তো আবার রিট করা, আদালতে রিট করা খুবই পপুলার আরকি। তখন দেখা যেত কেউ একজন আমার বিরুদ্ধে রিট করে দিয়ে বলল যে ও তো ২৫ই হয় নাই। সো এটা একটা মজা করে বললাম। এর বাইরে দেখা গেছে একটা আ চিন্তা আমার মধ্যে ছিল, যদি এখানে ঘূর্ণায়মান পদ্ধতিতে বা ১০০ আসনে মেয়েদের নির্বাচন করে আসার যদি ওই পদ্ধতিটা থাকতো, তাহলে হয়তো আমাদের পক্ষে এগুলো বিবেচনা করাটা সম্ভব হতো আরকি। যে আচ্ছা ঠিক আছে, এখানে ফিমেলদেরা যেহেতু পার্টিসিপেট করতে পারছে ১০০ আসনে, তাহলে ওই ক্ষেত্রে আমি চেষ্টা করে দেখব কিনা। কারণ অবভিয়াসলি একটা গতানুগতিক ধারায় একজন আমার এলাকায় গিয়ে নির্বাচন করা, এটা আমার জন্য আমি মনে করি যে এই সময় বিবেচনায় একটু ডিফিকাল্ট হতো আরকি। সো বর্তমান সময়ে যদি এখানে ফিমেল আসনগুলোতে এখানে নির্বাচন করে আসার মতো আ একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতো, অবভিয়াসলি আমার একটা চিন্তা হয়তো তখন আমি করতাম যে এখানে আমি নির্বাচনটা করব। যেহেতু আমি অলরেডি ডাকসু করেছিলাম এবং ডাকসুর কারণেও আমার কিন্তু একটা বড় এনার্জি ক্ষয় হয়েছে। এবং অবভিয়াসলি একটা নির্বাচন করার পরে আপনি যখন আবার আরেকটা নির্বাচন করতে চাইবেন, আপনি চাইবেন যে আচ্ছা ঠিক আছে কোনটা সবথেকে ফেভারেবল পজিশন হয়। বাট তখনও তো জুলাই সনদ আসলে স্বাক্ষর হয়নি এবং ফিমেল সিটের বিষয়টাও কিন্তু সুরাহা হয়নি। পরে নভেম্বর নাগাদ যখন ফিমেল ওরা ঠিক করলো যে ওই ৫০টা সংরক্ষিত আসনই থাকবে, তখন আমি ওয়ান কাইন্ড অফ আমার সিদ্ধান্তটাও নিয়ে ফেলি যে এইভাবে তো আসলে টোকেনিজম করে তো আসলে পলিটিক্সটা হয় না। সো এটাও আমি আসলে, এটাও একটা মুখ্য ইয়ে ছিল যে ওরা ফিমেলদেরকে যে পুরো পদ্ধতিগতভাবে যে এখান থেকে বাদ দেওয়া হচ্ছে। সো আমি যদি আবার সেই গতর খাটিয়ে চূড়ান্ত ফাইটটা দিতে যাই, আমার তো প্রচুর শক্তি ক্ষয় হচ্ছে এবং এই যাত্রায় তো আসলে এলাই খুব কম, বিরোধিতা অনেক বেশি, কিন্তু এলাইটা আমি কম পাচ্ছিলাম। আপনি এটাই মূল ছিল আরকি। বলছিলেন যে গতানুগতিক ধারায় আবার ফিরে যাচ্ছে, মানে জুলাই অগাস্ট সময়ে আপনারা যে বাংলাদেশের স্বপ্নটা দেখলেন, এই ২০২৬ সালের জানুয়ারির শেষ সময়ে এসে যদি জিজ্ঞেস করি আপনাদের সেই স্বপ্ন কিংবা সেই আকাঙ্ক্ষাটা কোথায় দাঁড়িয়ে আছে? আম এটা আসলে খুব জটিল মনে হয় আমার কাছে, কেন জানি প্রশ্নটা। কারণ আ ৫ আগস্টের যে অভ্যুত্থানটা আসলে হয়েছে একটা সরকার পতনের জন্য, ওই অভ্যুত্থানের কিন্তু টেকনিক্যালি কোনো ভাষা ছিল না। এটা একটা খুবই স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ছিল এবং সবাই, যেকোনো মানুষ একজন তো মনে করতে পারে যে আমি ইসলামী খেলাফত চাই, সেজন্য আমি শেখ হাসিনা পতন চাই। নো ওয়ান নোজ। কিন্তু সবাই একেকজন একেক ধারা থেকে যুক্ত হয়ে এখানে হচ্ছে যে শেখ হাসিনার পতনের আন্দোলনটা করেছিল। বাট ৫ আগস্টের পরে যেটা হয়েছে, এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে কিছু সামান্য কিছু মানুষের সাপোর্টের ভিত্তিতে কিন্তু এটা যখন হয়েছে, এবং বাকি পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে এই কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের মেনে নিয়েছে যে হ্যাঁ এটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট এবং তাদের কাজ হচ্ছে নির্বাচন দেওয়া এবং নির্বাচনের পূর্বে কিছু সংস্কার, তারা হচ্ছে যে হয় এটা যুগান্তকারী সংস্কার বা হোয়াট এভার, বাট তারা একটা সিস্টেমেটিক সংস্কারের মধ্যে দিয়ে দেশকে নিয়ে যাবে। এটা সবারই এক্সপেকটেশন ছিল। কিন্তু অবভিয়াসলি আমরা দেখেছি যে প্রথমে এই ধরনের এক স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান থেকে যখনই এটা কোনো শেপ দেওয়ার চেষ্টা করা হয়, তখন অবভিয়াসলি বিভিন্ন কি বলা যায়, বিভিন্ন স্টেক হোল্ডার কিন্তু বাদ পড়তে থাকে। প্রথমে প্রাইভেট ইউনিভার্সিটি বাদ হলো, নারীরা এখান থেকে সাইডলাইন হওয়া শুরু করলো। আমি আবার এসে নারীদের প্রতিনিধি হিসেবে যখন আসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, তখন আমি চেষ্টা করেছি যে কিছুটা এই জায়গাটা ধরে রাখার। বাট এই পুরো প্রসেসটাই এমনভাবে ডিজাইন করা ছিল যে এখানে দিন শেষে এখানে সংস্কারেরও কিছু হবে না, রিফরমেশনে আরও হবে না। আর এখানে গুটি কয়েক মানুষ যারা দেখা যাচ্ছে নানান ধরনের পাওয়ার আসলে হোল্ড করে বা নানান ধরনের পাওয়ার পকেট তৈরি করতে পেরেছে, ওই মানুষগুলাই হচ্ছে দিন শেষে এখানে পাওয়ারের ফলটা ভোগ করতে পারবে আর কি এই ১.৫ বছরে। সো অবভিয়াসলি আমাদের মতো যারা আসলে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আসছে, কোনো ক্ষমতা ভোগ করা বা আমার পিছনে ৫০টা মানুষ আমার উমামা আপার সালাম নিন, অমুক মার্কায় ভোট দিন, মানে এই ধরনের হচ্ছে যে মানে ইয়ে করবে না, রাজনীতি। এই ধরনের রাজনীতিতে ভবিষ্যতে করবে না, এরকম একটা স্বপ্নই তো আমাদের আসলে ছিল। সো অবভিয়াসলি আমাদের পক্ষে ওইভাবে ফাংশন করা সম্ভব হয় নাই। এটাই আমি একমাত্র কারণ মনে করি আর কি, যে পুরো প্রসেসটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গতানুগতিক মানুষগুলো এখানে থেকে যায় এবং গতানুগতিক রাজনীতি যারা করতে চায় এই ডিজাইনটা ওইটাই যাতে এই ডিজাইনটা থেকে কারা যায়। করলো? এই ডিজাইনটা এখানে তো আসলে অনেক ধরনের পাওয়ার ফোর্স কাজ করেছে। এখানে ডিপ স্টেট যেমন অ্যাক্টিভেটেড ছিল, তারপর আমাদের পলিটিক্যাল সিস্টেম, যেটা পলিটিক্যাল পার্টিগুলো এখানে খুবই মুখ্য ভূমিকা পালন করেছে পুরনো ব্যবস্থাটাকে ফেরত আনার পিছনে। আরেকটা মুখ্য ভূমিকা পালন করেছে এখানে ব্যুরোক্রেসি, অর্থাৎ আমলাতন্ত্র।
আমলাতন্ত্র এমনভাবে উপদেষ্টা এবং আমাদের এখানে উপদেষ্টা মণ্ডলীকে এমনভাবে তারা ঘিরেছিল যে যখনই উপদেষ্টা মণ্ডলী কোনো কাজ করতে হচ্ছে তা কিন্তু এই আমলাতন্ত্রের মধ্য দিয়ে করতে হচ্ছে। আর তার একটা সাপোর্ট সিস্টেম ছিল যেটা হচ্ছে ছাত্ররা। সেই ছাত্রদের একটা বড় অংশই তো আপনারা টিভি মিডিয়াতে কিন্তু দেখা গেছে যে তারা হয় কারাপশনের মধ্যে যুক্ত হয়েছে, নাহলে তাদের নানান ধরনের মোরাল ডিগ্রেডেশন এখানে আছে, নাহলে অবুঝ মানে অনেক বুঝ ব্যবস্থার অভাব কিন্তু তার প্রতি পদে পদে দেখিয়েছে। তো সব কিছু মিলে কিন্তু এইখানে এই পুরো ঘটনাটা এভাবে ফাংশন করেছে। তবে তাও সরকারের হাতে অনেক সুযোগ ছিল। সরকারের একটা বড় সমস্যা ছিল যে সরকারের সদিচ্ছার অভাব। মানে সরকার যে একটা মব হচ্ছে, আমি উদাহরণ দিলাম যে একটা মব হচ্ছে, সরকার চাইলে কিন্তু তারা পুলিশের উপর সর্বোচ্চ প্রদান করে ওই মবটা প্রিভেন্ট করতে পারে। বাট আনফর্চুনেটলি আমরা দেখেছি সরকার বিভিন্ন সময়ে এই ধরনের ভায়োলেন্সকে তারা সাপোর্ট করেছে। আবার সরকার কেন মব সাপোর্ট করতে গেল, মানে আপনার এটা কেন মনে হচ্ছে? কারণ মব সাপোর্ট করা মানে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হতে দেওয়া, এটা সরকারের কেন করবে? কিংবা হ্যাঁ, এটা হইতে পারে যে একটা হইতে পারে যে সরকারের মধ্যে ওই সাহস বা উদ্যমটা ছিল না যে জুলাইয়ের পরে দেশটাকে আমরা কোনোভাবে অস্থিতিশীল হতে দিব না। এটার জন্য তো একটা বিশেষ উদ্যমের দরকার ছিল। প্রথম 4-5 মাস হয়তো তাদের মধ্যে উদ্যমটা ছিল, বাট ওভার দ্য টাইম এটা ফেড হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে সরকারের মধ্যে এই ধরনের স্টেক হোল্ডার্সরা ছিল যারা আসলে দেশকে অস্থিতিশীল করে রাখতে চায়, যেটার ফলে নির্বাচনটা নানানভাবে আসলে বিলম্বিত হবে। এটাও হচ্ছে আমি মনে করি যে একটা প্রধান কারণ ছিল এই ধরনের মব ভায়োলেন্সকে তারা জাস্টিফাই করার। আপনি বলছিলেন যে সামান্য কিছু মানুষের সমর্থনে এই সরকার গঠন করা হয়েছে। আমরা তো শুনেছি এই সরকার গণ অভ্যুত্থানের ফসল, এই সরকার মানুষের সরকার, এবং এই সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিকবার বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা। তাহলে আপনি সামান্য কিছু মানুষের সমর্থন, এখানে ছাত্ররা বলতে কোন ছাত্ররা, এই কোশ্চেনটাও তো আসলে করা উচিত। এখন আমি যখন বলছি সামান্য কিছু মানুষ, দ্যাট ডাজন্ট মিন যে সরকারের কোনো সাপোর্ট ছিল না, সরকার মানে একটা নির্দিষ্ট গোষ্ঠীরই সরকার হয়েছে, এইটাও না। শুরুর দিকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী তৈরি হচ্ছে, তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ, ইনক্লুডিং দ্য পলিটিক্যাল পার্টিস এবং সকল ছাত্র জনতাই কিন্তু তাদের এক ধরনের একটা কি বলা যায় সর্বতোসম্মতি আসলে তাদের পিছনে ছিল। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে এই মানুষগুলোকে নিয়োগ আসলে দিল কারা, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন এবং বলছেন যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, কোন ছাত্ররা, এটা অবশ্যই সিগনিফাই করা উচিত। এটা কিন্তু খুবই গুটি কয়েক ছাত্রই ছিল যারা ডিসাইডেড যে কারা আসলে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থাকবেন। এবং আমরা এখানে মানে এই কথাগুলো আমি এত বলি নাই বিকজ অবভিয়াসলি এটা বলে কোনো একটা লাভ হইতো না, উল্টা গালি খাওয়া লাগতো। 50,000 রকমের গালি ফেসবুকের মধ্যে কমেন্ট সেকশনে গালি দিতে দিতে অবস্থা খারাপ করে ফেলতো। সো অবভিয়াসলি আমাদের জন্য এতদিন যেটা আমরা ফিল করেছি, আমার মনে হচ্ছে এগুলো এখন বলাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত যখন 5 আগস্টের পরবর্তী 2-3 দিন, ওই সময়টাতে কিন্তু বেশিরভাগ ছাত্ররাই এই পুরো প্রসেসটা থেকে ডিটাচ হয়ে গেছে, এবং গুটি কয়েক ছাত্র, যেটা আমি বলবো যে যারা উপদেষ্টা হয়েছেন এবং উপদেষ্টার সাথে 2-3 জন কি বলবো সুবিধাভোগীরা ছিলেন, এই মানুষগুলোই দেখা যাচ্ছে কোন পদে কোন উপদেষ্টা বসবে সেটার একটা লিস্ট তৈরি করেছিল। এবং আমরা যারা অভ্যুত্থানে খুবই সামনের দিকে ছিলাম, বাট আনফর্চুনেটলি ক্ষমতা কাঠামোটার মধ্যে ছিলাম না, আমরা দেখা যাচ্ছে টিএসসিতে আমরা চা খাচ্ছি 7 তারিখ বিকালবেলা, হঠাৎ করে শুনলাম যে উপদেষ্টা মণ্ডলীর একটা লিস্ট তৈরি হয়েছে, এবং ইটস ভেরি ফানি। এবং আমি ওই পাশে তাকাই দেখি যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা একটা বিশাল গ্রুপ নিয়ে আসছে যে কী ব্যাপার, প্রাইভেট ইউনিভার্সিটি এখান থেকে গায়েব হয়ে গেল কেন। সো মোটামুটি তখনই এই ধরনের কনফ্রন্টেশন শুরু হয়েছে। কিন্তু আমরা যেটা একদম চোখে দিয়ে একদম খেয়াল করি সেটা হচ্ছে পার্টিকুলারলি 4-5 জন লোক তারা এই উপদেষ্টা মণ্ডলী সেট আপ করছে, তারা বিভিন্ন গ্রুপের সাথে ডিসকাশন করে এই লিস্টটা আসলে তৈরি করছে। সো অবভিয়াসলি আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি উপদেষ্টা মণ্ডলী নিয়োগ করতে, আমি তো এই লাইবিলিটি কখনো নিতে পারবো না, কারণ আমার তো কোনো অপিনিয়নে কখনো নেওয়া হয়নি। বাট হ্যাঁ, অবভিয়াসলি আমাদের যেহেতু একটা ক্রান্তিকালীন সময় ছিল এবং দেশে ওই মুহূর্তে কোনো গভর্নমেন্ট প্রেজেন্ট ছিল না, কোনো মানে ল অ্যান্ড অর্ডার ছিল না, আমাদের সকল অংশের ছাত্ররা, আমাদের ভিতরে যত কোয়েশ্চেনই ওই মুহূর্তে উঠে থাকুক না কেন,
পরিস্থিতি বিবেচনায় আমরা সকলেই কিন্তু একটা সাপোর্ট দিয়েছি যে মানে না মেনে নিয়েছিলেন? whatever, মেনে নিয়েছিলাম এবং আমরা সর্বোচ্চ সাপোর্ট আমি বলবো যে আমার কথা হচ্ছে আমরা কে কি পাইলাম এটা গুরুত্বপূর্ণ না, আমাদের এই মুহূর্তে একটা গভর্নমেন্ট থাকাটা গুরুত্বপূর্ণ। সো হোয়াট এভার ইট ইস আমাদের গভর্নমেন্ট থাকবে এবং 2 জন বা 3 জন ছাত্র হোয়াট এভার তারা হচ্ছে এখানে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যাবেন। এটা যদি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ হয় আমাদের কোনো সমস্যা নেই, আমাদের বাকি কারো এখানে কিছু করার দরকার নেই, বরং তারা হচ্ছে লিডারশিপ আকারে পুরো অভ্যুত্থানের সময় প্রেজেন্ট ছিলেন, তারাও এই জায়গাটা রিপ্রেজেন্ট করুক, এটা আমরাও কিন্তু আসলে জাস্টিফাই করেছি, আমাদের কাছে মনে হয়েছে এটা সঠিক ছিল। আপনি নারীদের অংশগ্রহণের কথা বলছিলেন পদ্ধতিগতভাবে বাদ দেওয়া হচ্ছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর একটা কথা বলা হতো যে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হল থেকে নারীরা বেরিয়ে এলেন সেদিনই মোটামুটি এই অভ্যুত্থানের এক ধরনের ফল বোঝা গেছে যে এই অভ্যুত্থান আর ব্যর্থ হওয়ার দিকে নাই যখন নারীরা রাস্তায় নেমে আসে। সেই নারীদের যে অবস্থান ছিল এবং সেই সময় বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে নারীদের যে অবস্থান আপনারা আশা করেছিলেন, আজকে নির্বাচন পূর্ব সময়ে সেই অবস্থান কোথায় দেখেন? খুব বেশি তো ভালো দেখতেছি না। খুব বেশি ভালো দেখলে তো নিশ্চয়ই জাতীয় সংসদ নির্বাচনে মাত্র এই সামান্য কজন নারী থাকতো না, তাই না? এখন গত 1.5 বছরে বা এখানে আসলে সময়টা ঘটনা প্রবাহটা যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে পরিস্থিতি কিন্তু মাসে মাসে চেঞ্জ হয়েছে এবং দিনে দিনেও কিন্তু গত 1.5 বছরের পরিস্থিতি আসলে চেঞ্জ হয়েছে। সো একদম 5 আগস্টের আগে নারীদের যে ধরনের স্বতঃস্ফূর্ত অবস্থান ছিল সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে মেয়েরা আসলে খুবই নিঃস্বার্থভাবে আসলে আন্দোলনে এসেছিল। বেশিরভাগ মেয়ে এবং বেশিরভাগ মানুষ খুবই নিঃস্বার্থভাবে আন্দোলনে এসেছিল, কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া কারোরই ছিল না এবং কেউ আলাদা করে নারী বা পুরুষ পরিচয়ে কিন্তু এই অভ্যুত্থানে আসেনি। সো আই উইল হাইলি অপোজ। কেউ যদি জিজ্ঞেস করেন যে উমামা আপনি তো নারী, সো আপনি কী পেয়েছেন বা অভ্যুত্থান থেকে, আমি একদম স্পেসিফিক্যালি বলবো যে আমি কখনো নারী আকারে আন্দোলনে যাই নাই। আমার একটা সময়ের প্রয়োজন ছিল, আমরা সবের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়েছি, হ্যাঁ, কিন্তু 5 আগস্টের পরে আমি যখন দেখছি যে এখানে কিন্তু বিভক্তিটা তৈরি করা হচ্ছে, 5 আগস্টের পরে দেখা হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামে যেতে হবে, সেখানে ছেলেরাই শুধুমাত্র স্পেসটা পাচ্ছে এবং মানে যে ছাত্ররা আমি বলছি যারা এম্পাওয়ার্ড সেই ছাত্ররাই দেখা যাচ্ছে এমন একটা বিভাজন এখানে ক্রিয়েট করে রাখছেন যেখানে আমি নারী পরিচয়টার মধ্যে আবিষ্ট না হতে চাওয়া সত্ত্বেও আমাকে জোর করে এখানে ফিমেল লিডার বানায় দেওয়া হচ্ছে এবং আমাকে এখানে থাকতে হলে অ্যাজ এ ফিমেল লিডার প্রেজেন্ট থাকতে হবে, অ্যাজ এ কোটার মধ্যে থেকে আমার প্রেজেন্ট থাকতে হবে, এরকম একটা বাস্তবতা এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল আর কি। এবং আমি শুধু সেন্ট্রালের কথা বলছি না, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা জেলা পর্যায়ের সাথে যুক্ত ছিল, চট্টগ্রাম জেলা, আপনি বরিশালে দেখতে পারেন, আপনি নোয়াখালীতে দেখতে পারেন, আপনি উত্তরবঙ্গে গিয়ে রংপুরে দেখতে পারেন, যে জায়গায় আপনি যান না কেন আপনি দেখবেন যে ফিমেলরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল 5 আগস্ট পর্যন্ত। এবং 5 আগস্টের পরে তাদেরকে জাস্ট বাদ দেওয়া হয়েছে বিকজ তারা মেয়ে, এটাই একমাত্র কারণ। তার অনেক মেয়েরা ছিল যাদের ক্যালিবার আছে, যারা অর্গানাইজ করেছে অভ্যুত্থানের সময়। 5 আগস্টের পরে তাকে স্টেজে উঠতে দিবে না এবং সে যখন জিজ্ঞেস করে যে হোয়াই আমি কেন স্টেজে উঠতে পারবো না, তখন বলা হচ্ছে যে বিকজ মেয়ে মানুষ এখানে কী করে। ওর সোজা কথা, একদম সোজা কথা, মেয়ে মানুষ এখানে কী করে। সো আমি যখন আমার নারী পরিচয়ের জন্যই বারবার এই অধিকার বঞ্চিত হচ্ছি, সো অবভিয়াসলি 5 আগস্টের পরে এই নারী হিসেবেই কিন্তু আমাদেরকে মানে ওই ফাইটটা করে যাইতে হয়েছে। জুলাই আগস্টের সময় আপনারা যখন আন্দোলন করছিলেন রাস্তায়, রাজপথে এবং গুলির সামনে দাঁড়িয়ে, তখন নিজেদেরকে তো নারী ভেবে নিশ্চয়ই রাস্তায় নামেননি, কিন্তু এখন যে এই যে নারী পুরুষের বাইনারিটা তৈরি করা হচ্ছে, আপনি বলছেন যে নারী বলে আপনাকে স্টেজে উঠতে দেবে না, এইটা কি জুলাই আগস্টের সেই সময়ের ভাবনার সাথে যায়? এটা আমার মনে হয় 5 আগস্টের পরে একদমই সুপরিকল্পিতভাবে এই প্লটটা আসলে সাজানো হয়েছিল। কারণ 5 আগস্টের আগে তো নারীদের ওই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এখানে যদি আপনি দেখেন যে চট্টগ্রামের আমি একটা উদাহরণ দিতে পারি যেটা আমাকে খুবই ইন্সপায়ার করেছিল। চট্টগ্রামে সম্ভবত 30শে জুলাই যখন চিরাগি পাহাড় মোড়ে তখন ছেলেদেরকে প্রিজন ভ্যানে তুলে আসলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মেয়েরা ওই প্রিজন ভ্যানের চারপাশে ঘিরে ছিল এবং শিল্ড হয়ে দাঁড়িয়েছিল এবং কোনোভাবে প্রিজন ভ্যানকে যাইতে দিবে না এবং কয়েকজন ছেলেকে তারা জোরাজুরি করে কিন্তু নামিয়েও আনেন, কিন্তু পরে তো তাদেরকে ফুল করে তখন নিয়ে যাওয়া হয়, ছেলেদেরকে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে করে। এই যে একটা রেজিস্ট্যান্স, তারপর আপনি নুসরাতের ছবিটা হয়তো দেখতে পারবেন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির যে মেয়েটা ওর ভাইয়ের সামনে দাঁড়ায় ও বলছে যে আমার ভাই হাইকোর্টের গেটে
তারা এসে বললো যে সে ভাইকে নিতে দিবে না। এরপর চট্টগ্রামের 31শে জুলাই আপনার যেটা জজ কোর্ট প্রাঙ্গণ, সেখানে কিন্তু আপনার সেই আদালত চত্বরের মধ্যে হাজার হাজার মানুষ, এবং ম্যাক্সিমাম অলমোস্ট 70% মানুষ হচ্ছে ওখানে মেয়ে, যেখানে হচ্ছে আপনার সেদিন মনে হয় মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম ছিল আমাদের। এবং এই পরিমাণ পার্টিসিপেন্টস আমি চিটাঙে দেখেছি, আমার নিজের শহর, যে পরিমাণ পার্টিসিপেন্টস ওখানে মেয়ে, আনবিলিভেবল। চট্টগ্রামের মেয়েরা কিন্তু এত সহজে আন্দোলনে আসে না, আমাদের শহরটা কিন্তু একটু কনজারভেটিভ আর কি। সেই জায়গায় আমি যখন দেখছি যে মহিলারা, ছেলে মেয়ে, পুরো ফ্যামিলি মিলে তারা আন্দোলনে আসছেন, তখন তো অবশ্যই মনে করতে হবে যে এই যে মেয়েরা এরকম নিঃস্বার্থভাবে তারা এসেছে, ওইটা এই আন্দোলনটাকে প্রচণ্ড রকমের ফুয়েল আপ করেছে। এবং বহু জায়গায় নৃশংসতা কমানোর পিছনেও কিন্তু নারীরা দায়ী ছিল। যেমন 5 আগস্টের উত্তরার ঘটনা আমি বলতে পারি। 5 আগস্টে আমি একজন আপার সাথে আমার 5 আগস্ট পরবর্তী সময়ে উত্তরাতে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল। সো উনি একজন স্কুল শিক্ষিকা, উনি এবং এখানে যারা গৃহিণীরা ছিলেন, যারা মিছিল নিয়ে বের হয়েছেন উত্তরাতে, ওনারা মিছিলের সামনে একটা ব্যারিকেড তৈরি করেন গৃহিণীরা, এবং ওনার সামনে আর্মি ছিল, এবং গৃহিণীরা এখানে শিল্ড তৈরি করে মিছিলকে সামনে নিয়ে যাচ্ছিলেন যাতে পুলিশ সহজে গুলি করতে না পারে। এই যে গার্ডস, এই যে হচ্ছে মানুষের মধ্যে সাহসটা, ওটা কোত্থেকে আসছে? কারণ প্রচণ্ড রকমের মমতা, প্রচণ্ড রকমের ভালোবাসা নিজের দেশের মানুষের প্রতি, যেটা ওই সময় আমরা মেয়েরা দেখাতে পেরেছিলাম। বাট 5 আগস্টের পরে যখন এখানে ক্ষমতাটা মুখ্য প্রশ্ন হয়ে পড়ে যে হু ইজ গোয়িং টু সিট ইন দ্যাট চেয়ার, তখনই কিন্তু এখানে ওই পাওয়ার গেমটা চলে আসে। এবং অবভিয়াসলি ক্ষমতার প্রসঙ্গ কি মমতা কেড়ে নিল? ক্ষমতার প্রসঙ্গে তো মমতা আর গুরুত্বপূর্ণ না। ক্ষমতা তো হচ্ছে যে একটা খুবই কি বলবো, খুবই ব্রুটাল এবং খুবই বলা যায় একটা নির্জীব ব্যাপার। সো অবভিয়াসলি ক্ষমতায় ওই মানুষগুলো যায় যে আসলে গেম প্ল্যানটা সাজাইতে পারে, যার মধ্যে আবেগ কম কাজ করে, এবং যে আসলে কি বলা যায়, অন্য মানুষদেরকে খুব সহজে সে সাইড করে করে কেটে কেটে যেটা যাওয়া বলে আর কি, নিজের পথটা তৈরি করে নেয়া। সো ইন এ ওয়ে হচ্ছে এটা করা হয়েছে 5 আগস্টের পরে। যদিও আমি এটা যখন বলছি যে এই 5 আগস্টের পরে নারীদেরকে বাদ দেওয়ার বিষয়টা একটা প্লটেড ব্যাপার, তার মানে এই না যে ওইটা সাময়িক সময়ের জন্য এটা প্লটেড ব্যাপার ছিল, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। যে মেয়েদেরকে, যে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে এই মুভমেন্টের পরবর্তী সময়ে এসেছে, তারা যদি এখানে অ্যাক্টিভ থাকে, তারা যদি নিজেদের অধিকারের ব্যাপারে সচেতন থাকে, তাহলে সামনের দিনে বাংলাদেশকে কিন্তু র্যাডিকালাইজ করাটা সহজ হবে না। সেজন্য যেটা হয়েছে 5 আগস্টের পরে প্রথম ঘটনা, আপনার বিভিন্ন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে গ্রুপগুলো ছিল, সেখানের ভিতর থেকে এখানে তুলনামূলক লিবারাল মানসিকতা বা তুলনামূলক যারা কি বলা যায় ভালো গুডউইল নিয়ে হচ্ছে যারা আসছে, এই মানুষগুলোকে আস্তে 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 সাইড করা হয়েছে, স্পেস করে দেওয়া হয়েছে কাদেরকে, ইভেন অন্যান্য যে পলিটিক্যাল পার্টি, ধরেন ছাত্রদল করতেছে বা বাম সংগঠন করতেছে, যারা আন্দোলনের সময় ছিল, ওই মানুষগুলোকে সাইডলাইন করে দেওয়া হলো। শুধুমাত্র স্পেসটা তৈরি করা হলো এখানে শিবিরের জন্য, শিবির এবং শিবিরের সাথে যারা হচ্ছে তাল দিয়ে চলতে পারবে ওই গ্রুপটার জন্য। এখন যখন দেখা যাচ্ছে বৈষম্যবিধীর একজন কেন্দ্রীয় নেতা, উনি সে নোয়াখালীতে সে একটা সমাবেশ করতে যাচ্ছে, এখন কেন্দ্রীয় নেতা সমাবেশের জন্য ফোন দিচ্ছে কাকে? ফোন দিচ্ছে ওই শিবির নেতাকে যে তুমি সমাবেশটা অ্যারেঞ্জ করো। সবাই জানে সে শিবির, ওই লোকও জানে সে শিবির, কিন্তু সেই ছেলেটা স্বীকার করতেছে না সে শিবির। কিন্তু ওই নেতাকে বারবার বলার পরও সে কল দিচ্ছে ওই শিবির নেতাকে প্রোগ্রামটা আয়োজন করার জন্য। সো অবভিয়াসলি এখানে যে শিবির বা শিবির ব্যাক যে লোকজন আছে, তারা কিন্তু এম্পাওয়ার্ড হচ্ছে, এবং তাদের প্রোগ্রামে কোনো মেয়ে এখানে সহজে স্পেস পাইতো না। ইভেন যে মেয়েটা নিকাব পরে আসতেছে, হিজাব পরে আসতেছে, তাদেরকেও তারা সহজে স্পেস দিত না। এবং এই ঘটনা কিন্তু চট্টগ্রামে হয়েছে। চট্টগ্রামে অনেক মেয়েরা যারা দেখা যাচ্ছে তুলনামূলক দেখা যাচ্ছে আন্দোলনের ফ্রন্টে ছিল, কিন্তু ধার্মিক বা নানান ধরনের ছাত্র সংগঠনের সাথে আগে ছিল, ছাত্র অধিকারের সাথে ছিল, বা আন্দোলনের পরে তুলনামূলক ইসলামী মন মানসিকতা মেয়ে, তাদেরকেও কোনোভাবে এখানে স্পেসটা দেওয়া হবে না। কারণ মেয়ে আসা মানে সে আজকে হোক কালকে হোক সে তার নিজের কথাটা বলবে। যার ফলে স্পেসটা কাট ডাউন করা শুরু হয়েছে এই 5 আগস্ট পরবর্তী সময়ে, যেটার ফলাফল আমরা এখন এসে দেখছি যে খুবই সিঙ্গেলড আউট হয়েছে। যত মেয়েরা আপনি দেখবেন সবাই কিন্তু নানানভাবে সিঙ্গেলড আউট হয়েছে, এবং গুজব, বুলিং, অনলাইন ভায়োলেন্স, এগুলোর কারণে মেয়েদেরকে নানানভাবে তাদের যে একটা উদ্যম ছিল, সেই উদ্যমটাকে কিন্তু ডেলিবারেটলি, আমি বলবো এটা ডেলিবারেটলি হচ্ছে তাদেরকে অবদমন করা হয়েছে। আপনি বলছিলেন যে নারীদেরকে যদি সক্রিয় থাকতে দেওয়া হয় তাহলে বাংলাদেশকে র্যাডিকালাইজেশন করা যাবে না। বাংলাদেশকে কি র্যাডিকালাইজেশন হতে দেখছেন? এখন র্যাডিকালাইজেশনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সমাজ আর রাষ্ট্র আসলে একভাবে ফাংশন করে না। বাংলাদেশের সামাজিক ভিত্তি অনেক স্ট্রং, কিন্তু সেই তুলনায় রাষ্ট্র অতটা স্ট্রং না। কিন্তু আবার রাষ্ট্রের একটা প্রভাব থাকেও। ধরেন স্বাধীনতা পরবর্তী সময়ে
যতবার দেখা যাচ্ছে এখানে আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, আপনি দেখবেন যে সমাজের কাঠামোর মধ্যে কিন্তু খুব বড় ধরনের পরিবর্তন আসছে। বিষয়টা এরকম না। ওই আগের সামন্তবাদী যে সিস্টেমটা, গ্রামের মধ্যে সালিশ বিচারের মাধ্যমেই সুরাহা হচ্ছে। পুলিশও দেখা যাচ্ছে ওই সালিশ বিচারই করতেছে। সে আদালত মানে পুলিশ তো কেস ফাইল করা পর্যন্ত তো আপনার গ্রামের একটা মামলা যাচ্ছে না। সো এই যে সমাজটা এখনো পর্যন্ত যে স্ট্রং, সেটা দেখা যায় যে সমাজকে খুব বেশি মানে কি বলা যায়, মানে সমাজের ভাষাটাকে আসলে খুব বেশি আমি মনে করি না যে র্যাডিকালাইজ আসলে করেছে। কিন্তু আহ, এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরাম বলি, আমি এটা বারবার বলবো যে এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল মানে স্বার্থ আছে, পাশাপাশি বিভিন্ন দেশীয় স্বার্থ আছে, যারা মনে করে যে এই দেশটাকে তাদের যদি ক্ষমতায় আসতে হয় তাহলে এই দেশটাকে নানান ফর্মে আসলে অস্থিতিশীল করতে হবে। মানুষের মধ্যে যে একটা ইন্টারনাল হারমোনি আছে, ইন্টার রিলিজিয়াস একটা ইন্টারনাল হারমোনি আছে, ওই হারমোনিকে নষ্ট করতে হবে। মহিলাদের জন্য প্রতি মুহূর্তে মানে দেখা যাচ্ছে যে মহিলারা একটু মুখ ফুটে কথা বলে, যারা ফেসবুকে একটু লিখালিখি করতে পছন্দ করে, তাদের ব্যাপারে হচ্ছে যে একটা রাষ্ট্রীয় মব চালানো, মানে নানানভাবে ফেসবুকের মধ্যে একটা মব ভায়োলেন্স চালানো, এই ধরনের সুযোগটা করে দিয়ে রাষ্ট্রকে নানানভাবে দ্বিধাবিভক্ত করে ফেলা, রাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরি করা, তাহলে তাদের ক্ষমতায় আসতে সুবিধা হবে। সো এই বিভাজনের রাজনীতি যারা করতে পছন্দ করে তারা অবভিয়াসলি এই মুহূর্তের যে গত ১.৫ বছরের যে গরম গরম একটা জমিন এখানে প্রস্তুত ছিল, উর্বর জমিনের উপর তো তারা বীজ বপন করার চেষ্টা করেছেই। সো তারা সুযোগটা সব থেকে বেশি পেয়েছে কারণ এখানে কোনো নির্বাচিত গভর্নমেন্ট ছিল না, একটা আনইলেক্টেড ট্রানজিশনাল গভর্নমেন্ট এখানে ছিল। এবং সেই ট্রানজিশনাল গভর্নমেন্টের উপরে কারা, যে মানুষগুলো নানানভাবে গুপ্তভাবে সরকারের বাইরে এতদিন ফাংশন করতো, সাধারণ মানুষ যে ফাংশন করতো অথবা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ফাংশন করতো, ওই মানুষগুলাই দেখা গেছে ট্রানজিশনাল গভর্নমেন্টের উপর ওভারপাওয়ার করেছে। এবং এবং সমাজের মধ্যে ওই দ্বিধাবিভক্তি, সমাজের মধ্যে ওই কি বলা যায় এক ধরনের মানে বাইনারি তৈরি করে রাখা। হ্যাঁ, বাইনারি পলিটিক্সটা তো এটা আগে থেকে প্রেজেন্ট ছিল। বাইনারির পাশাপাশি আমি যেটা বলবো, মানুষকে বিভ্রান্ত করা, এক ধরনের একটা বিভ্রান্তির রাজনীতি হচ্ছে চর্চা করার চেষ্টা করেছে গত ১.৫ বছরে। এবং তবে আমি মনে করি না যে সোসাইটি কোনোভাবে র্যাডিকালাইজড হয়েছে। সোসাইটি হ্যাজ ইটস ওন কি বলবো ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারপ্রিটিং। সো আমি ওইটা মনে করি না যে কোনোভাবে। আপনি একটা গোষ্ঠীকে কিংবা এক ধরনের গ্রুপকে এই সুবিধা বাদী কিংবা সুবিধাভোগী হিসেবে বলতে চান, কিন্তু অন্যান্য যত রাজনৈতিক দল আছে তারাও কি নারীদের এই ক্ষেত্রে খুব কি এগিয়ে আছে? ধরেন এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো রাজনৈতিক দলই ৫% নারী মনোনয়ন দিতে পারেনি। না না না, সব একদমই মিলে পারেনি। এটা হয়েছে ৪.২-৩% সম্ভবত। জামায়াতে ইসলামী তো একজনও একদমই মনোনয়ন দেয়নি। দেয়নি। এবং জামায়াত ইসলামের আমির সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে কোনো নারী তাদের দলের প্রধানও হতে পারবেন না। এইরকম বাস্তবতায় সামনের দিনে বাংলাদেশে নারীর অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? শঙ্কা দেখেন কোনো? এই যে মানে যেহেতু আমি পুরোটা সময়ই যুক্ত ছিলাম এবং ডাকসু পরবর্তী সময়ে দেখা যাচ্ছে নারীদের এই যে যেহেতু তখনও জুলাই সনদ বাস্তবায়ন হয়নি বা জুলাই সনদ পাস হয় নাই, তার কারণে দেখা গেছে যে আমি বিভিন্ন সেমিনারগুলোতে যেতাম, বিভিন্ন প্রোগ্রামগুলোতে যুক্ত হওয়ার চেষ্টা করেছি। তখন দেখা গেছে আমাদের পক্ষ থেকে আমরা কিছু অবজারভেশন, আমরা কিছু বিষয় অবজার্ভ করি। সেটা হচ্ছে প্রথমত এখানে বাংলাদেশের পলিটিক্সে কিন্তু নারীর অংশগ্রহণ আসলেই কম। এবং নারীরা যে ধরনের সামাজিক বাধা বিপত্তির মধ্য দিয়ে আসলে বড় হন, তাদের পক্ষে সামাজিকীকরণটা কিন্তু পুরুষের মতো করে না। এখন রাজনীতিতে যেভাবে করে একজন মানুষকে ফাংশন করতে হয়, সেটা কিন্তু একজন পুরুষের দৃষ্টিতে আসলে সমাজটা সে যেভাবে করে দেখে, ওই সেম দৃষ্টিতে কিন্তু রাজনীতিতেও সমাজটাকে দেখা হয়। সো প্রথমত আমাদের একদম কি বলবো, টপ ডাউন অ্যাপ্রোচে যদি আমি দেখি, আমাদের তলানিতে কিন্তু নারীদের সংখ্যাটাও অনেক কম এবং নারীদের উঠে আসার প্রসেসটাও খুবই জটিল। এটা একটা কারণ যে জাতীয় সংসদ নির্বাচনে দেখা যাচ্ছে অনেক পার্টি তারা কিন্তু সহজে নারীদেরকে নমিনেশন দিতে ভয় পাচ্ছেন। কেন? বিকজ তাদের মনে হচ্ছে ওই নারী তার স্থানীয় আসনে গিয়ে জিতে আসতে পারবেন না। এটা যেটা বিএনপি সম্ভবত এই ধরনের যুক্তি অনেক জায়গায় দিয়েছে। আবার তাদের অনেক গুরুত্বপূর্ণ মহিলা, ধরেন আপনি রুমিন ফারহানা তো খুবই জলজান্ত উদাহরণ। তারপর হাবিবা আপা আছে, যাকে আমি চিনি, অসাধারণ একজন মানুষ, কিন্তু এটার পরও উনি কিন্তু নমিনেশনটা তার দল থেকে পান নাই। এবং এই ধরনের পুরুষতান্ত্রিক বাস্তবতা যেটা টপে কাজ করে, পাশাপাশি আপনার রুট লেভেলের যে বাস্তবতা, সব কিছু মিলিয়ে কিন্তু নারীদের আসার প্রসেসটা কিন্তু অনেক জটিল করে রাখা হয়েছে। এটা আমি বলছি পলিটিক্সের কথা। আর যেটা আপনি বলছেন যে এখনও তো নারীদেরকে আসলে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, সো এটা কি তো এখানে মানে, কিন্তু আমি মনে করি যে এখানে আমার একটা অবজারভেশন আছে, একটা ডিফারেন্ট অবজারভেশন আছে। সেটা হচ্ছে ধরেন আমাদের সমাজে কিন্তু নারীদেরকে তুলনামূলক অবদমন করারই একটা চেষ্টা করা হয়। যেমন ধরেন
আমি যখন ছোট ছিলাম আমার ভাইকে বেশি প্রায়োরিটাইজ করা হতো। তার কোচিংয়ের পিছনে, তার টিউশনির পিছনে যেভাবে করে আমার ফ্যামিলি ইনভেস্ট করছে, সেই ইনভেস্টমেন্ট আমার পিছনে হচ্ছে না। সো আমার সবসময় দেখা যায় যেত বেশি এফোর্ট দিতে হচ্ছে আমার ফ্যামিলির চোখে ভালো হওয়ার জন্য, আমার ফ্যামিলির চোখে একটু উন্নত হওয়ার জন্য আমার ভাইয়ের তুলনায় অনেক বেশি এফোর্টটা দেওয়া লাগতো। কিন্তু আমি যখন স্কুলে যাচ্ছি, আমি যখন আমার বিশ্ববিদ্যালয়ে আসছি, তখন আমি কি দেখতে পাচ্ছি যে সবথেকে ভালো টিচাররা হচ্ছে একজন নারী। সবথেকে ভালো পড়াচ্ছেন, মনোযোগ দিয়ে পড়াচ্ছেন একজন নারী। বা আমি যখন ইউনিভার্সিটিতে আসছি, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তে আসছি, তখন দেখছি কি যে নারীদেরকে তারা ইনসেন্টিভাইজ করেন। কোনো নারীর যদি এখানে পড়াশোনায় সমস্যা হয়, থাকার সমস্যা হয়, তখন কিন্তু ডিপার্টমেন্ট তাকে বৃত্তি দেওয়ার চেষ্টা করছেন। বা আমাদের যে সবথেকে ভালো রিসার্চার যারা, তারা কিন্তু নারী। এই যে হাসিনা খান ছিল, জেবা ইসলাম সিরাজ ম্যামকে দেখেছি, লাইলা নূর ম্যাডামকে দেখেছি, ফেরদৌসী কাদরিকে দেখেছি, ওরা কিন্তু বাংলাদেশের প্রখ্যাত গবেষক। কিন্তু আমি যদি চিন্তা করি যে এখানে রাষ্ট্রীয় পর্যায়ে নারীদেরকে তুলে আনার কিন্তু অনেক ধরনের ইনসেন্টিভ হাজির ছিল। ধরেন খালেদা জিয়ার আমলে তো এখানে অ্যান্টি অ্যাসিড একটা ক্যাম্পেইন হয়েছিল। পাশাপাশি দেখা গেছে এখানে ইফটিজিং কমানো, তারপর নারীদেরকে উপবৃত্ত দেওয়ার মাধ্যমে গ্রাম থেকে মেয়েদেরকে স্কুলে আনার অনেক ধরনের চর্চা। এটা শেখ হাসিনার আমলেও ছিল, এটা খালেদা জিয়ার আমলেও ছিল। এটার একটা বড় কারণ আমি দেখেছি মেয়েদেরকে নারী বান্ধব, নারীদেরকে কর্মক্ষেত্রে নিয়ে আসা, নারীদেরকে স্কুলে নিয়ে আসা, বাল্যবিবাহ রোধ করা। এটার জন্য অনেক ধরনের গভর্নমেন্টাল অ্যাপ্রোচ ছিল, অনেক ধরনের গভর্নমেন্টাল ক্যাম্পেইন ছিল, কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশনটা কম ছিল। অ্যাপ্লিকেশনটা আমরা দেখেছি খুবই ক্ষুদ্র। কিন্তু আমি যদি দেখি যে আমার রাষ্ট্র, আমার যে সরকার এখন ক্ষমতায় আছে, সে সরকার নিজে সেধে মেয়েদেরকে আসলে ঘরে রাখতে চায় এবং তার সকল ক্যাম্পেইনটা এমনভাবে ডিজাইন করা যাতে নারীরা কর্মক্ষেত্রে আসার পরিবর্তে ঘরে থাকতে বেশি উৎসাহিত হয়, তাহলে তো আমি অবশ্যই এখানে ইনসিকিউর ফিল করব। ধরনের সমাজ বা পরিবার এটা তো একটা অনানুষ্ঠানিক ফোরাম, সেই ফোরামের মধ্যে আমাদের অনেক ধরনের বাস্তবতা ফেস করে আসা লাগে। কিন্তু রাষ্ট্র তো একটা আনুষ্ঠানিক ফোরাম, যেটা ঠিক করবে যে সে এবছর নারীদের জন্য কত পার্সেন্ট কত হচ্ছে যে নতুন নতুন পলিসি নিয়ে আসবে, বা স্কুল মানে শিক্ষা ব্যবস্থা ঠিক করার জন্য সে কি নতুন নতুন পলিসি আনবে। সো রাষ্ট্র একটা, অবভিয়াসলি রাষ্ট্র হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে ডিসাইড করে যে সমাজ আসলে কোন দিকে মোবিলাইজড হবে সামনের দিনে। সো যদি এরকম হয় যে আমার রাষ্ট্র বা যে সরকার ক্ষমতায় আছে সে এমন ধরনের পলিসি নিচ্ছে যেটা সামনের দিনে নারীদেরকে আসলে ঘরমুখী করবে, তাহলে তো অবশ্যই আমি এটাকে থ্রেট ফিল করব। আমি মানে দুটো বিষয় মিলাচ্ছি না, কিন্তু ধরেন এখন আপনি যদি রাষ্ট্রের কথা বলেন, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, বিএনপি ৩১ দফা অনেক আগে দিয়েছে, কিন্তু সম্প্রতি জামায়াতে ইসলামী যে ইশতেহার দিয়েছে, ইশতেহার না, তাদের নির্বাচনে নানান প্রতিশ্রুতি, এবং তারা আমির একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছে একজন নারী কখনোই তার দলের প্রধান হতে পারবেন না। এই রাজনৈতিক বাস্তবতায় সামনের দিনেও নির্বাচিত সরকার এলেও কি নারীরা খুব নিরাপদ বোধ করবেন? আপনি ব্যক্তিগতভাবে করবেন? এখন আমার সরকার যদি হচ্ছে যে এখানে অনলাইন ভায়োলেন্স প্রিভেন্ট করার জন্য এখানে অবস্থান গ্রহণ করে, যদি এখানে সামনের দিনে সরকার যদি এসে হচ্ছে মেয়েদেরকে পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়া, তাদের জন্য ফেলোশিপের ব্যবস্থা করা, তাদের জন্য হচ্ছে বৃত্তির ব্যবস্থা করা, এগুলো করে এবং কর্মক্ষেত্রে তাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করে, তাহলে অবভিয়াসলি আমি আমার সরকারের উপর প্লিজ থাকবো। আমার জন্য অনেক কিছু দরকার নেই, আমার সেফটি সিকিউরিটি আর কিছু ইনসেন্টিভস দরকার। কিন্তু যদি দেখি যে আমার যে ইলেক্টেড গভর্নমেন্ট আসতে যাচ্ছে ও ইতোমধ্যে নারীদেরকে হরে ধরে হচ্ছে যে অনলাইন ভায়োলেন্স করে যাচ্ছে, নারীদের এগেনস্টে তাদেরকে থ্রেট দিয়ে যাচ্ছে, তাহলে তো অবভিয়াসলি আমি চাইবো না যে কারণ তারা এই ১.৫ বছরে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের কাছে তো আমরা অনেকবার ধর্ণা দিয়েছি যে আপনারা অনলাইন ভায়োলেন্সের এগেনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন। কিছু না পারেন একটা ক্যাম্পেইন হলেও করেন, এলাকায় বিলবোর্ড টাঙায় আপনার একটা বিলবোর্ড একটা ক্যাম্পেইন হলেও করেন যে সাইবার বুলিং হলে এই ধরনের ধারা আছে তাদেরকে প্রিভেন্ট করার জন্য। কই, সরকার তো কিছু করে নেই। সো তখন আমি কি নারী হিসেবে সুরক্ষিত বোধ করব? অবভিয়াসলি করব না। সো এখানে জামায়াতের আমির যে কথাগুলো বলেছেন, আমি মনে করি যে হয়তো এটা তাদের দলীয় পলিসি বা তাদের দলেরই কথা, তাই তো উনি এই কথাগুলো বলেছেন। এবং উনি তার বক্তব্যে বা তার বয়ানে খুবই স্পেসিফিক ছিলেন, খুবই ফ্র্যাঙ্ক ছিলেন, সেটার জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো। তবে আমি মনে করি না যে বাংলাদেশকে যদি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় বা মেয়েদেরকে যদি আমাদের একটা সেফ অ্যান্ড সিকিউর বাংলাদেশ উপহার দিতে হয়, তাহলে এই ধরনের এই মন মানসিকতার সরকার আসলে আমরা আসলে খুব বেশি কিছু পাবো। একটু গণভোটের প্রসঙ্গে আসি। এই নির্বাচনের সাথে একই সাথে গণভোট, কিভাবে দেখছেন এই গণভোটটাকে? এই গণভোটে হ্যাঁ জিতলে জুলাই সনদটা বাস্তবায়ন হবে। এনসিপি সবচেয়ে বেশি আগ্রহী ছিল। আগ্রহী কি, এনসিপিরই তো এক ধরনের ওনারশিপ আছে এই জুলাই সনদের উপর, কিন্তু এনসিপি
জুলাই সনদে স্বাক্ষর করেনি, যদিও এনসিপি এখন হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছে। সামগ্রিকভাবে গণভোটটা কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে এনসিপি ধরেন অবভিয়াসলি এনসিপিকে গণভোটের পক্ষে ক্যাম্পেইনটা করা লাগতো, কারণ তার কাছে এই মুহূর্তে আর কোনো পলিটিক্যাল টুল নাই যেটা নিয়ে সে ফাইট করতে পারে, কারণ তার সকল ধরনের মোরাল গ্রাউন্ড যা তার কাছে ছিল সেটা কিন্তু জামাতের সাথে জোট করার পরে সে হারিয়ে ফেলেছে। এবং বেসিক্যালি সে একটা উদ্বাস্তু সংগঠনের মতো, একদিন ওকে ভালো বলে একদিন আরেকজনকে ভালো বলে, মানে এভাবে যখন একটা সংগঠন নিজের সংগঠন চলে তখন অবভিয়াসলি তার কোনো বিকাশের আর কোনো পথ খোলা থাকে না। এবং এটার ফলাফল হিসেবে এনসিপি কিন্তু একটা নতুন পথ ধরেছে যে সে গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে আসলে ক্যাম্পেইন করে যাবে, হুইচ ইজ ফাইন, তারা এটা করতে পারে। তবে জুলাই সনদে সাইন না করে গণভোটের পক্ষে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করে যাওয়া, এটা কি আসলে আইরনিক্যাল কি না, এটা আসলে তাদের নেতৃত্বদের আসলে জবাব দেওয়া উচিত আর কি। আর দ্বিতীয় যে বিষয়টা, গণভোটের প্রশ্নে আমরা তো আসলে সোসাইটির মধ্যে যখন কথাবার্তা বলি তখন প্রথমত মানুষ গত 1.5 বছরের সরকারের ইনঅ্যাক্টিভিটি, আমি এটা বলবো যে সরকার যে প্রচণ্ড রকমের ইনঅ্যাক্টিভ ছিল এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষের মধ্যে মোটামুটি একটা প্রচার হয়ে গেছে। এবং মানুষ যেটা মনে করে যে এই সামনের দিনে গণভোট আসলে কতটুকুই বা পরিবর্তন আনতে পারবে, যেখানে অলরেডি বিএনপি এতগুলা প্রায় 9টা মনে হয় নোট অফ ডিসেন্ট দিয়েছে, আবার আরও অনেক দল আছে, জামাত ইসলামী কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে, এনসিপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্যান্য দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্টের ভর্তি আপনার এই জুলাই সনদটা, মোটামুটি সকল রাজনৈতিক দলই কোনো ফর্মে আসলে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো এটা যদি গণভোটে হ্যাঁ পাস হয়ে আসার পরও এটা কতটুকু আসলে বাস্তবায়িত হবে সামনের সংসদ দ্বারা, এইটার উপর ভিত্তি করে সামনের দিনের রাজনীতিটা আসলে প্রতিষ্ঠিত হবে। সো অবভিয়াসলি আমি চাই যে গণভোট, যেহেতু সরকার অন্য কিছু করতে পারেনি এই দীর্ঘ 1 বছর, তারা বেসিক্যালি বিভিন্ন সংস্কার কমিশন করেছে, সংস্কার কমিশনের রিপোর্ট নিয়েছে, রিপোর্ট নেওয়ার পর তারা ওই যে এনজিও স্টাইলে রিপোর্ট করার পরে হচ্ছে হঠাৎ করে মনে পড়লো যে আচ্ছা আমাদের তো পলিটিক্যাল পার্টিও আছে, ওর কাছ থেকে তো সম্মতি নিতে হবে। সো তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসলো ঐক্যমত কমিশনের মাধ্যমে এবং একটা জুলাই সনদ করলো। এটাই বেসিক্যালি গত 1 বছরে তারা করেছে। সো আমি চাই যে গত 1 বছরে সরকার যেহেতু একটা হলেও কাজ করেছে যেটা উল্লেখ করার মতো, সেটা যাতে গণভোটের মাধ্যমে পাস হয়ে আসে, তাহলে এই ট্রানজিশনাল গভর্নমেন্টের একটা লিগেসি অন্তত বা এই জুলাই অভ্যুত্থানে একটা লিগেসি অন্তত আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সো হোয়াট এভার এটা এটা ভবিষ্যতে কতটুকু বাস্তবায়ন হবে এটার থেকে বড় কোয়েশ্চেন আসলে এটা ভোটটা জিতে আসা। হ্যাঁ ভোটটা জিতে আসলে ভবিষ্যতে এটা নিয়ে রাজনীতি করার বা এটা বাস্তবায়ন করার অনেক ধরনের বাস্তবতা সহ কিন্তু সরকার যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, সরকার যে একটা পক্ষ নিল, এটা নিয়ে এক ধরনের সমালোচনা আছে। নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তাদের যে চিঠি লিখেছে, সেখানে রিটার্নিং কর্মকর্তাদের সেই চিঠিতে বলা আছে নির্বাচন কমিশনের ভাষ্য প্রজাতন্ত্রে জড়িত কেউ, মানে প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী কোনো পক্ষ বিপক্ষ নিতে পারবে না। এইখানে কি নির্বাচন কমিশনের আইন, নির্বাচন কমিশন সেখানে গণভোট অধ্যাদেশ এবং আরপিও এই দুটিকে রেফার করে বলছে, সরকার কি সেই আইন নিজেই ভাঙলো? অবভিয়াসলি এখানে ধরেন নির্বাচন কমিশন যে উদ্যোগটা নিয়েছে বা যে সিদ্ধান্তটা নিয়েছে অবশ্যই এটা খুবই প্র্যাগম্যাটিক ডিসিশন ছিল। অবভিয়াসলি যেহেতু তারা ইলেকশনটা কন্ডাক্ট করবে, তাদের উপর যদি কোনো কোয়েশ্চেন আসে এটা কিন্তু এই দায়ভারটা কিন্তু তাদের জন্য নেওয়াটা খুব কঠিন হবে। সো অবভিয়াসলি তারা এই যে সিদ্ধান্তটা নিয়েছে সব কিছু বিবেচনা করে নিয়েছে। তবে সরকারের বিষয়টা আসলে কিন্তু একটু আলাদা বলবো, কারণ সরকার নিজেও খুব ভালো করে জানে যে গত 1.5 বছরে তারা লেজিটিমাইজড কোনো কাজ কিন্তু করতে পারে নাই একমাত্র। এবং তার সব থেকে বড় কথা, সে কোনো কিছুতে পজিশন নিতে পারে নাই, যেটা তার ব্যাপারে সব থেকে বড় সমালোচনা ছিল। বাট অ্যাটলিস্ট মানে গণভোটের হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করার মাধ্যমে আমার মনে হয় যে সরকার কোনো না কোনো কিছু নিয়ে, অন্তত একটা জিনিস নিয়ে সে তার একটা কনক্রিট ডিসিশন নিয়েছে। আমি সেটাকে বরং সাধুবাদ জানাই যে গত 1.5 বছর কোনো বিষয়ে সে কনক্রিট ডিসিশন নিতে না পারলেও অন্তত এই গণভোটের প্রশ্নে তারা একটা স্পেসিফিক সিদ্ধান্ত নিয়েছে যে তারা হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করবে। সো এটা ভবিষ্যতে এটার কতটুকু কনসিকুয়েন্স থাকবে আই ডোন্ট নো, বাট আই এম হ্যাপি উইথ ইট যে এই সরকারের একটা পজিশন আছে, এটাই। নির্বাচন কি ঠিকঠাক মতো হবে বলে মনে হয়? বলে যে নির্বাচন কমিশনের ক্ষমতা কিংবা আইন প্রয়োগ করার বাস্তবতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাংশনাল না, নির্বাচনটা কেমন হবে? আমি যেটা গত প্রায় অনেক দিন ধরেই তো রাস্তাঘাটে যখন চলাচল করি, ট্যাক্সিওয়ালা রিক্সাওয়ালাদের সাথে কথা বলি, ফার্স্ট অফ অল ওরা ম্যাক্সিমাম ফর সাম রিজন জামাতের পক্ষে ভোট চায়। এটা আমি জানি না কীভাবে ব্যাখ্যা করবো, বাট আবার একটা অংশ আছে যারা
মনে করে যে নির্বাচন হবে না, যারা জামাতের পক্ষে ভোট চায় ওরা আবার মনে করে যে ওরা নির্বাচন হবে না। ওরা নির্বাচন নিয়ে খুব সন্দিহান থাকে এবং আমাকে এসে জিজ্ঞেস করে যে আপু আপনারা বলেন নির্বাচন কি হবে, যেন আমি সরকারের কোনো পার্ট, আমার কাছে খুব গোপন তথ্য আছে, সো আমি বলতে পারবো নির্বাচনটা হবে কি হবে না। সো আমি বারবারই সবাইকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হওয়া থেকে কোনো শক্তি আটকাইতে পারবে না, কারণ বাংলাদেশে বিদ্যমান যত ধরনের বাস্তবতা আছে সব কিছুই আসলে ডিরেক্ট করছে নির্বাচনের দিকে। এটা আমি একটা ছোট উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরেন মানে টাকার ডিভ্যালুয়েশন, এটা তো আছে, মূল্যস্ফীতি হওয়ার কারণে যে জিনিসপত্রের দাম বেড়েছে, বৈশ্বিক বাজারে বাংলাদেশের মানে প্রচণ্ড এক ধরনের পরিমাণে অর্থনৈতিক বাস্তবতা আছে। অর্থনৈতিক বাস্তবতা আছে। আরেকটা বাস্তবতা যেটা আছে সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের পাসপোর্টের ডিভ্যালুয়েশন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি জানি না কতটুকু মানুষ এটা খেয়াল করছে। যার আপনি যদি 10টা দেশে অ্যাপ্লাই করেন, ধরেন যে কোনো পারপাসে জব ভিসা জন্যও যদি অ্যাপ্লাই করেন, দেখা যায় 7টা 8টাতেই রিজেক্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ। সো এই ধরনের যে বৈশ্বিক প্রেক্ষাপটে যে বাংলাদেশের এই পরিমাণ আসলে ইমেজ সংকট তৈরি হয়েছে, এটা নির্বাচন ছাড়া কোনোভাবেই কাটানো সম্ভব না। সো এবং নির্বাচন 1 মাস পিছালেও এটা আমাদের জন্য বর্তমানে ক্ষতি। আমি বলবো 5 দিন পিছালেও বাংলাদেশের জন্য এটা বড় ধরনের ক্ষতি। সো যে এই নির্বাচন যে 12 ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, নির্বাচনটা সেদিনই হওয়াটা বাংলাদেশের সামনের দিনের জন্য মঙ্গলজনক। আর কতটুকু মানে যেটা বলছেন কতটুকু সুষ্ঠুভাবে হতে পারবে, এটা আসলে সময়ের উপর ছেড়ে দিতে হবে। তবে এখানে একটা বড় ঝুঁকি যেটা আছে, যেহেতু ল অ্যান্ড অর্ডার যেটা বিগত বর্তমান ট্রানজিশনাল গভর্নমেন্টের আসলে এস্টাবলিশ করার কথা, সেই ল অ্যান্ড অর্ডার কিন্তু আমরা দেখেছি তারা সব থেকে ব্যর্থ হয়েছেন কিন্তু ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠা করতে গিয়ে। সো এই ল অ্যান্ড অর্ডারটা কিন্তু নির্বাচনের দিনে সহিংসতা আটকানোর জন্যও খুবই গুরুত্বপূর্ণ। এখন সেই যে সিঙ্ক্রোনাইজেশনটা এই নির্বাচন কমিশন বা গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টিগুলো ইভেন, তারা কতটুকু এই ল অ্যান্ড অর্ডারটা আসলে মেনে চলবেন, কোড অফ কন্ডাক্টগুলো মেনে চলবেন এবং নির্বাচনের দিনে সহিংসতাগুলো কতটুকু প্রিভেন্টেড হবে, এটা নিয়ে আমার মধ্যে এক ধরনের একটা আশঙ্কা আছে, যেহেতু ইতোমধ্যে আমরা দেখেছি বিভিন্ন ধরনের সংঘর্ষ কিন্তু হয়েছে। আমি শেষ প্রশ্ন করব, রাজনীতিতে কি খুব শিগগিরই আবার সক্রিয় হবেন? আমার আচ্ছা, এটা নিয়ে আমার একটা কথা আছে। মানুষের মনে হইতে পারে যে সে ও কি হতাশ হইলো, আরে হতাশ হয়ে চলে গেল, না, বিষয়টা এরকম না। আমার কাছে বিষয়গুলো খুবই স্মুথ। ঠিক আছে, প্রথমত এই 5 আগস্ট আসার আগে আমি বছর পর বছর আমরা আসলে ফাইট করে গেছি। এবং আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিলাম 2019 সালে, তখন আমি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে মাত্র ভর্তি হই। তখন আমি ডাকসু নির্বাচনে পার্টিসিপেট করি। ডাকসু নির্বাচনে পার্টিসিপেট করার পরে 1 বছর পরে কোভিড হয়ে যায়। 2টা বছর আমার সংগঠন টিকিয়ে রাখতে হয়েছে, কারণ সংগঠনগুলো আস্তে আস্তে কিন্তু ক্যাম্পাস থেকে নাই হয়ে যাচ্ছে এই কোভিড পিরিয়ডে। যখন কোভিড শেষ হয়েছে আমি তখন 3rd ইয়ারে উঠছি, যেখানে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সব থেকে কঠিন সময় হচ্ছে কিন্তু এই 3rd ইয়ার। সেই 3rd ইয়ারে উঠে আমি দেখি কি আমার সংগঠন ক্যাম্পাস থেকে নাই হয়ে যাচ্ছে, মানে ছাত্র ফেডারেশন ক্যাম্পাস থেকে অলমোস্ট নাই। তখন আমাদের যে সেন্ট্রাল সাধারণ সম্পাদক সভাপতি, তাদেরকে আমি বললাম যে আমি আসলে সংগঠনটা পারতেছি না, আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে, আমার পড়াশোনা, আমার বাস্তবতাগুলো আমাকে পারমিট করতেছে না। তখন ওনারা আমাকে বলেন যে মানে ছাত্র ফেডারেশন একজন আছে, মানেও ছাত্র ফেডারেশন এই ক্যাম্পাসে আছে, সো তুমি এটা করো। এবং আমি পরবর্তী বলবো যে 2 বছর আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করছি এই সংগঠনটা নতুন করে তৈরি করা, যে মানুষগুলো ছুটে গেছিলো তাদেরকে একসাথে করা, পাঠ্যক্রমগুলো যাতে প্রতি সপ্তাহে হয়। এই স্টোরিগুলো কেউ জানে না, কিন্তু জানার দরকারও নাই, কিন্তু এগুলা ওই সময়কার বাস্তবতা ছিল যে বায়োকেমিস্ট্রির মতো একটা সাবজেক্টে পড়া সত্ত্বেও আমার একটা সংগঠন ক্যাম্পাসের মধ্যে রিএস্টাবলিশ করা লাগছে। এবং এটা এই ধারাতেই কিন্তু পরবর্তীতে জুলাই আন্দোলন যখন শুরু হয়, আমি তো প্রথমে আমার সংগঠনের পার্টিসিপেন্ট হিসেবেই জুলাই আন্দোলনে গিয়েছিলাম। পরে তো যেহেতু ফিমেলদেরকে অর্গানাইজ করা লাগতেছে, অ্যাজ এ স্টুডেন্ট অনেক জায়গায় ফাংশন করা লাগতেছে, ওই দায়িত্বটা আমরা নিয়েছি। পরে তো দেখেছি বাংলাদেশ কমপ্লিটলি আমাদের হাতে আর কিছু নাই। এবং যখন আমি গত 2 বছরে আমি পুরাটা সময় আমার পুরো মন মস্তিষ্ক সব কিছু দিয়ে আমি কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে কীভাবে শেপ আপ করা যায় সেটা নিয়ে আমি পরিশ্রম করেছি, শ্রম দিয়েছি। কিন্তু একা শ্রম দিলে তো আসলে কিছু চেঞ্জ করা যাচ্ছে না। এখন আমার পক্ষে কি করা সম্ভব? আরেকটা প্রতিষ্ঠান খোলা সম্ভব, আরেকটা দল খোলা সম্ভব, বা আরেকটা ফোরাম খোলা সম্ভব, বা কোনো ফোরামের সাথে যুক্ত হওয়া সম্ভব। কিন্তু এটা আসলে বর্তমান সময়ে ধরেন অনেক এনপি একটা সংগঠন মাত্র কিছুদিন আগে তৈরি হয়েছে, আবার একটা ফোরাম কিছুদিন আগে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট ওরা একটা ফোরাম তৈরি করেছে। সো আই হ্যাভ a lot of options that I can join, even পুরনো রাজনৈতিক দলের সাথেও আমি যুক্ত হইতে পারি। বাট আমি সবসময় আমার গাট ফিলিংসের সাথে খুব বেশি
কখনোই কম্প্রোমাইজ করি না। সো আমার গাট ফিলিংসকে আমি খুব বেশি ফলো করি এবং আমার গাট ফিলিংস আমাকে চিৎকার করে করে বলছে যে উমামা ফোকাস অন ইউর স্টাডিজ। সো যেহেতু আমি মাস্টার্সটা 2 বছর গ্যাপ হয়ে গেছে, মাস্টার্সটা করিনি সত্যি কথা বলতে। মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিই নাই ইয়ে আন্দোলনের পরে। এর পরের 1.5 বছর আবার পড়াশোনা করি নাই। সো আবার আমার কি বলবো? আমার মনে হচ্ছে যে ওই জায়গাটায় যে আমার একটা গ্যাপ তৈরি হয়েছে এটা ভবিষ্যতে আমাকে সাফার করাবে। এটাই আমার গাট ফিলিং বলছে। কারণ ওই বহু মানুষ, বহু ছাত্রনেতাকে দেখেছি যারা পড়াশোনাটা ঠিকমতো না করার কারণে, নিজের একটা আলাদা ক্যারিয়ার না থাকার কারণে তার পলিটিক্সটা আর করতে পারেননি। এখন আমি মনে করি যে আমি যদি রাজনীতিটা করতে চাই, আমি সারাটা জীবন পাবো এটা করার জন্য। সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত আমি পলিটিক্সটা করতে পারবো। কিন্তু এই 4-5 বছর আমার আসলে পড়াশোনাটা করতে হবে, আমার একটা ক্যারিয়ার তৈরি করতে হবে। এবং সেটা মানে এই না যে আমি সংগ্রাম থেকে দূরে সরে যাব, কিন্তু আমার এই সময়টা পার্টিকুলারলি এই 1.5 বছরের অভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু সবাই জাতীয় নির্বাচনে ফোকাস করছে, আমি তো জাতীয় নির্বাচন করবো না, এটা আগে আমি ডিসিশন নিয়েছি। সো অবভিয়াসলি আমার সবথেকে বেস্ট মনে হয়েছে যে আমার যে ক্যারিয়ারটা, আমি পাবলিক হেলথে আমার একটা বিশেষ করে পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে আমার নিজেকে প্রতিষ্ঠা করার ইচ্ছা ছিল। আবার বাংলাদেশে বায়োকেমিস্ট্রি থেকে পাবলিক হেলথে শিফট করাটা একটা খুবই ডিফিকাল্ট, মানে বাংলাদেশে শিফট করা, ডিসিপ্লিনে শিফট করা হচ্ছে খুবই ডিফিকাল্ট একটা টাস্ক। হয় আপনার প্রচুর টাকা থাকতে হয়, আর নাইলে হচ্ছে আপনার প্রচুর কানেকশন থাকতে হয়। সো কানেকশন আছে বাট টাকা নেই। সো যেটা করতে হচ্ছে আমার ইন বিটুইন একটা প্ল্যান সেট করতে হচ্ছে আর কি 1-1.5 বছরের, যে আমি যদি ইনকেস পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে ইমার্জ করতেও চাই, তাও আমার কিন্তু একটা সময় এখানে রিসার্চ ওয়ার্ক করা, ফিল্ড রিসার্চের সাথে যুক্ত হওয়া, আমার সিজিপিএটা ভালো রাখা, যেটা আলহামদুলিল্লাহ আমার অনার্সের সিজিপিও ভালো, আমি একটা বৃত্তি পেয়েছিলাম আমার অনার্স রেজাল্টের কারণে। তো অবভিয়াসলি আমি আমার এই সময়টা, আমার যে ক্যারিয়ারটা আমি সেট আপ করতে চাচ্ছিলাম, নিজের জন্য চিন্তা করেছিলাম, ওইটা পিছনে আমি একটু সময়টা দিব। সো কিন্তু সংগ্রাম যদি শেষ হয়ে যেত, আমি তো আপনার এখানে বসে থাকতাম না, তাই না? তো অবভিয়াসলি আমি মনে করি যে ইউ হ্যাভ টু সেট ইউর প্রায়োরিটিস অ্যাট সাম পয়েন্ট অফ ইউর লাইফ। সো কারেন্টলি at this time I have to set my priorities to my studies somehow, but for sure in later future obviously আমি নিজেকে পুরোপুরি রাজনীতিতে যুক্ত হওয়ার দিকেই আমি আসলে নিজেকে ধাবিত করতে চাই আর কি। সো লেটস সি। আমি বলবো না যে একদম গো উইথ দ্য ফ্লো, বাট ওই যে তারেক রহমান যেটা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর মাই ফিউচার, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি অলসো, বাট ফর দ্য টাইম বিং আই হ্যাভ টু সামহাউ নিজেকে একটু আমার মানে সময় দিতে হচ্ছে আর কি, নিজের উপর সময় দিতে হচ্ছে, নিজের ফ্যামিলিকে সময় দিতে হচ্ছে, এটাই। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো। অসংখ্য ফাতেমা, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দেখা হবে ইনশাল্লাহ। আর যারা দর্শক আছেন, দর্শক শ্রোতারা শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে রাস্তাঘাটে চলতে উঠতে বসতে। ধন্যবাদ। ধন্যবাদ মামা। কথা বলছিলাম জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ মামা ফাতেমা এবং তার সামনের দিনের নানান পরিকল্পনা নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।